অনেক অনেক শুভেচ্ছা। শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ভালো থাকুন প্রতিদিন। আমি ডক্টর জেরিন মাহবুব, এসটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধু দর্শক, দেখতে দেখতে একটি মাস কেটে গেল রমজানের। আমাদের এই রমজানের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাস অনেক পরিবর্তন হয়েছে। আমরা ভোর রাতে উঠে সেহরি খেয়েছি, ইফতারের সময় যে যতই মানা করুক না কেন আমরা প্রচুর ভাজাভুনা খেয়েছি। চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে কালকে ঈদ হবে কিনা সেটা ডিপেন্ড করছে, কিন্তু যাই হোক, ঈদ আর কালকেও হতে পারে, পরশুদিনও হতে পারে। সে কারণে আমাদের খাদ্যাভ্যাস আবার নর্মাল হয়ে যাবে। আমরা আর ভোর রাতে জাগবো না এবং ইফতারও খাবো না। তো ঈদ শুরু হয় সাধারণত মিষ্টি খেয়ে এবং কিছু কিছু রিচ ফুড খাওয়াই হয়, পোলাও কোরমা এগুলি খাওয়া হয়। তো যাই হোক, পরিপাকতন্ত্রের কিছু কিছু পরিবর্তন আসে হঠাৎ করে একটা খাদ্যাভ্যাস থেকে আরেকটা খাদ্যাভ্যাসে যাওয়ার সময়, এবং তাই ঈদকে সামনে রেখে যেহেতু ঈদের আমাদের এই খাদ্যাভ্যাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করার জন্য। এবং এই পরিপাকতন্ত্র সম্বন্ধে বিভিন্ন দিক সম্বন্ধে আলোচনা করার জন্য আমরা এসিটিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর ফারুক আহমেদ, এবং সাথে আরেকজনকে এনেছি। উনিও যদিও আরেকবার এসছেন অতিথি হিসাবে আমাদের এই স্টুডিওতে। উনি হচ্ছেন ডক্টর সজল আশফাক। উনি সহযোগী অধ্যাপক নাক কান গলা বিভাগের হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে, এবং নিয়মিত উনি স্বাস্থ্য বিষয়ক অনেক কলম লিখে থাকেন পত্রিকায়, এবং এই ঈদেও অনেক ধরনের অনেক পত্রিকায় স্বাস্থ্য বিষয়ক, স্বাস্থ্য সচেতনতা, এমনকি ঈদে কী ধরনের কিভাবে কি করতে হবে অনেক কিছু লিখেছেন। এবং উনি আরেকটি পরিচয় আছে, উনি এবার শিশু একাডেমি থেকে উনি এবার পুরস্কৃত হয়েছেন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা মূল আলোচনায় চলে যাব। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন টেলিফোনের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে, এবং আমাদের ফেসবুকে একটি লিঙ্ক আছে সেটার মাধ্যমে। প্রথমে আমি প্রশ্ন করব ডক্টর ফারুক ভাইকে, যে মানুষ এই যে রমজান মাসে এই যে সেহরি এবং ইফতার অভ্যাসটা চেঞ্জ হয়ে যায় মানুষের, তো কি ধরনের রোগী আপনার কাছে এবার বেশি এসছে এই রমজানে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসটিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। একটি অতি কমন সমস্যা পেটের সমস্যা। এটা আসলে শুধু রোজা বলে কথা নয়, রোজার মাস ছাড়াও বছরের অন্যান্য মাসে কিন্তু পেটের সমস্যা প্রায়শই মানুষের থাকে। তো রোজা আমাদের লাইফস্টাইল চেঞ্জ, খাদ্যাভ্যাস পরিবর্তন, এইসব কারণে কিন্তু পেটের সমস্যা অন্যান্য মাসের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে। তো আমরা এই মাসে কমনলি যে সমস্যাগুলো পাই, এগুলো আসলে বছরের অন্যান্য সময় যে সমস্যা থাকে ওগুলোই আমরা বেশি পাই এই মাসে। তার মধ্যে ধরুন উপরে পেটের সমস্যাগুলো কমনলি হয়, যে পেট ফুলে থাকা, ফেপে থাকা, যা সাধারণ মানুষ যেগুলো মনে করে গ্যাস, পেট ঢেকুর আসা, তারপর অল্প খেলে পেট ভরে যাওয়া, পেটে শব্দ হওয়া, পাশাপাশি টয়লেটের একটু পরিবর্তন হয়, যে অনেক সময় পাতলা পায়খানা হওয়া বা টয়লেট হয় না, এরকম সমস্যাগুলি বেশিরভাগ হয়। তো এগুলো আসলে কমন সমস্যা, যেগুলো বছর অন্যান্য সময় হয় এগুলো হয়। পাশাপাশি কিছু সমস্যা রোজার সময় হয়তো একটু বেশি হয়। তার মধ্যে অন্যতম আমি যেটা বললাম, যে বেশি খাওয়ার পরিবর্তনের কারণে বা খাদ্যের যে কোয়ালিটি আছে এগুলো পরিবর্তন হওয়ার কারণে এই যেহেতু প্রচুর ভাজা ভুনা খাওয়া হয়, ইফতার যতই মানা করা হোক, এক্স্যাক্টলি, যে পেটটা উপরে পেটে ব্যথা হওয়া, ফুলে থাকা, গলা এবং জ্বালা পড়া হওয়া, এগুলো কিন্তু এই মাসে একটু বেশি হয়। আচ্ছা, ধন্যবাদ। যাদের ধরেন পেপটিক আলসার ডিজিজ আছে, তারা কি করে রোজা রাখতে পারে? মানে যেহেতু তাদের পেটটা বেশিক্ষণ খালি রাখা যাবে না, পাকস্থলী যেহেতু অ্যাসিড সিক্রেট করে, তো কিভাবে তাদেরকে আপনি পরামর্শ দেন রোজা রাখার জন্য? পেপটিক আলসার একটা অতি কমন রোগ, জি, এবং এই রোগ সম্বন্ধে কিন্তু আমাদের দেশে অলমোস্ট সবাই কম বেশি জানে। মাঝে মাঝে কিন্তু মনে হয় যে চিকিৎসা বোধ আমাদের চেয়ে সাধারণ মানুষ আরো বেশি জানে। তো পেপটিক আলসার সম্বন্ধে, যে রোজায় পেপটিক আলসারের চিকিৎসা এবং পেপটিক আলসার রোগী রোজা রাখতে পারবেন না, এগুলোর নিয়ে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অনেকেই এগুলো নিয়ে রিসার্চ করেছে, এবং এগুলো যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেটা হলো আমরা বলি যে আপনার যদি পেপটিক আলসার রোগ থাকে এবং এটা যদি আপনার রোজার আগে বুঝতে পারেন, তাহলে রোজার আগে এই রোগের সঠিক চিকিৎসা করাই নেওয়া উচিত, এবং সঠিক চিকিৎসা নিলে আপনার রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। কোনো কারণে যদি আগে বুঝতে না পারেন বা আপনার যদি পেপটিক আলসার রোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু রোজা রাখতে নিষেধ নাই।
সেক্ষেত্রে রোজার সাথে সাথে আপনার পেপটিক আলসারের যে ওষুধ আছে, আমাদের দেশে কিন্তু এই রোগের অলমোস্ট সবকটা ওষুধই পাওয়া যায়, এবং অত্যন্ত সুখের ব্যাপার হলো যে ওষুধগুলা সহজপ্রাপ্য এবং খুবই কার্যকরী ওষুধ। এগুলো যদি কেউ নিয়মিত খায় তাতে তার পেপটিক আলসার রোগ ভালো হয়ে যায়, বা এই রোগ থেকে অন্য জটিলতা যেগুলো হয় এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কারো যদি পেপটিক আলসার রোগ থাকে, আমি একটু আগে বললাম যে তাহলে তার রোজার আগে এটা চিকিৎসা করে নেওয়া উচিত, অথবা রোজার সময় তার পেপটিক আলসারের যে ওষুধ আমাদের দেশে পাওয়া যায় এগুলো খাওয়া উচিত। নাইলে কিন্তু পেপটিক আলসারের কিছু কিছু জটিলতা রোজার সময় বেশি হয়। এটা আমাদের কিন্তু অভিজ্ঞতা। ওষুধের ডোজটা আপনারা হয়তো সেহরির সময় একটা করে দিচ্ছেন, একটা ইফতারের। এক্স্যাক্টলি, পেপটিক আলসারের যে ওষুধগুলো আছে দেখেন, এটাও আর একটু ভালো দিক যে এই ওষুধগুলা মানে একবার খাইলেও হয়। হ্যাঁ, আচ্ছা। অনেকগুলো ওষুধ আছে দিনে একবার খাইলে খেলে হয়, হয়। সেটা আপনার সেহরির সময় খেতে পারেন অথবা আপনার ইফতারের সময় খেতে পারেন। আর কিছু কিছু ওষুধ আছে দুবেলা খাওয়া লাগে, সেটা যদি হয় কেউ খেতে চায় তাহলে তাকে একটা ইফতারের সময় একটা সেহরির সময় খাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তো কেউ যদি ওষুধ না খায় এবং তার যদি পেপটিক আলসার রোগ থাকে, তার কিন্তু স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনা খুবই আছে। এবং সেই ক্ষেত্রে এই যে পেপটিক আলসার থেকে ধরেন অন্ত্র ছিদ্র হয়ে যায়, যেটা আমাদের ভাষায় আমরা বলি পারফোরেশন হয়, অথবা রক্তপাত হয়, সেগুলো কিন্তু রোজার সময় বেশি হয়। এটা আমাদের অভিজ্ঞতায়, এবং বিদেশে মুসলমান অন্যান্য দেশ মুসলিম দেশে ওইগুলো স্টাডি আছে যেগুলোতে দেখা যাচ্ছে যে হ্যাঁ রোজার সময় এই পারফোরেশন বা ব্লিডিং বেশি হয়। কিন্তু অত্যন্ত সুখের ব্যাপার এই যে কেউ যে রোজার সময় সঠিক মাত্রায় সঠিক ওষুধটা খায় তাহলে কিন্তু তার এই সমস্যাগুলো কম হওয়ার সম্ভাবনাই বেশি। তো সব আর মিলে খাদ্যাভ্যাসটা কিভাবে, মানে আমরা যেহেতু একটা প্রবণতা দেখা যায় যে ইফতারের সময় অনেক ধরনের রিচ ফুড খাচ্ছে, সেটার ব্যাপারে আপনার কি সাজেশন, বা সেহরি কি খেলে পেটটা ঠান্ডা থাকবে, ফাঁপা থাকবে না? এটা দেখেন, রোজা কিন্তু ইসলামের আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং রোজার যে যে ডিরেকশনগুলো ধর্মে দেওয়া আছে এগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আসলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি নাই। কিন্তু প্রথমত হলো যে ভুরিভোজ না করা, এটা কিন্তু রোজার সময় কেন, রোজার বাইরেও কিন্তু ভুরিভোজ কেউ উৎসাহিত করে নাই। তো ভুরিভোজ না করা, যেটা রোজার সময় আমাদের ট্রেডিশনালি মানুষ বেশি ভুরিভোজ করে, এক নম্বর। দুই নম্বরে রোজার সময় কিছু ভাজি ভুনা পোড়া এইগুলো খাওয়া কিন্তু বেশি হয়ে থাকে, যেটা আমরা সারা বছর হতে খাই না। আমি যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ধরেন এই যে পেঁয়াজু, এই কি বলে বেগুনি, এগুলো আমি জানি না আপনারা খান কিনা, কিন্তু সারা বছর আমার ধারণা যে অধিকাংশ লোকই খায় না। এটা রোজার সময় খাওয়া হয়, ইফতারের সময় খাওয়া হয়। তো এগুলো তো যেহেতু তেলে ভাজা জিনিস এবং এগুলো খুব স্বাস্থ্যসম্মতভাবে ভাজা হয় না, এগুলো তো অবশ্যই স্বাস্থ্যের উপর ঝুঁকি আছে। তারপরে দেখেন তৃতীয়ত হলো যে খাওয়ার সময়টাও পরিবর্তন হয়, যে সেহরি খাইতে হয় যেটা আমরা সারা বছর খাই না, ইফতারের সময় খাইতে হয়, সারাদিন না খেয়ে থাকতে হয়। এই যে মানে লাইফস্টাইল চেঞ্জ বলে আমরা, জীবনযাত্রার যে সাময়িক পরিবর্তনটা হয়, খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, খাদ্যের টাইমটা পরিবর্তন হয়, সব মিলাই কিন্তু এগুলোর কিছু কিছু ইফেক্ট স্বাস্থ্যের উপরে আছে। আর ডেফিনেটলি পরিবর্তন তো যেহেতু খাদ্য নিয়েই পরিবর্তনের কাজ, সুতরাং পরিবর্তনের সমস্যা অনেক সময় একটু বেশি হয়। তো ধরে নিচ্ছি রোজা তো অলমোস্ট শেষ, আজকে যদি কালকে ঈদ হয় আজকে শেষ রোজা। তো এখন ঈদে এই যে চেঞ্জটা হচ্ছে, যে ট্রান্সফরমেশনটা হচ্ছে আমাদের খাবার যেই নেচারটা, কি 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 প্রিকশন নেওয়া উচিত যাতে হঠাৎ করে আমরা অসুস্থ না হয়ে পড়ি ঈদের দিন? এক্ষেত্রে আমি ওইটাই প্রথম বলবো যে আমাদের ধর্মের যে ডিরেকশন দেওয়া আছে যে ভুরিভোজ না করা, সেটা ভুরিভোজ থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। পাশাপাশি ধরেন রোজা ঈদের সময় দেখা যাবে যে সবাই একটু তেল চর্বি জাতীয় জিনিসপত্র বেশি খায়, পোলাও কোরমা বিরিয়ানি টেন এগুলো খাওয়া হয়। তো সেগুলো খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত যে এইগুলা কিন্তু এমনিতেই স্বাস্থ্যের উপর ঝুঁকি। তারপরে একটা মাস আপনি রোজা রাখলেন, তার মধ্যে আবার একটা নতুন জীবনে আপনি যাচ্ছেন। তো সব মিলে আপনাকে এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল থাকতে হবে যে ভুরিভোজ না করা, এইসব তৈলাক্ত জিনিস একটু কম খাওয়া, পাশাপাশি যেগুলো সহজে হজম হয় সেরকম খাওয়াগুলো খাওয়া, পানীয় খাওয়া বেশি, ফল বেশি খাওয়া, শাকসবজি খাওয়া, এগুলোতে কিন্তু আপনার পেটের সমস্যা হওয়ার সম্ভাবনাটা কম আমাদের একটা ফোন আছে, ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টঙ্গী থেকে বলছিলাম, নবী কামাল। জি বলুন প্রশ্নটা। হচ্ছে আমি তো বেশ রমজান মাস পুরোটাই রোজা রেখেছি। জি। তো কিছু খেলেই মানে পেটটা মানে ফেটে উঠে আর কি, ইফতারের পরে। আচ্ছা আবার 1-1.5 ঘন্টা পরে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা। এটার দিনে আর কি কোনো পরামর্শ আছে নেই? ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাকে। আপনি যে সমস্যাটা বলেছেন এটা আসলে খুব বেশি মারাত্মক কোনো সমস্যা নয়, এটা আপনার খুব বেশি দুশ্চিন্তা ভোগা উচিত নয়।
আর যেহেতু সারাদিন না খেয়ে থেকেছেন এবং ইফতারের সময় আপনার ভাজি ভুনা পোড়া এগুলো একটু খাওয়া হয়, সেই কারণে কিন্তু টুকটাক সমস্যা পেটে হতে পারে। সেটা যেহেতু সাময়িক, এটার জন্য আপনাকে আর চিন্তা করতে হবে না। আর রোজা তো শেষই হয়ে অলমোস্ট গেল। শেষই হয়ে গেছে। রোজার পরে যদি আপনার এই সমস্যা হয় যে খাওয়ার পরে পেট ব্যথা হয় বা খাওয়ার পরে পেটে অন্য কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তো আপনাকে একটু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এটা চিকিৎসা দিলে আমার ধারণা যেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা ডক্টর সজল আশফাকের কাছে। আপনি তো প্রতি বছর ঈদ সম্বন্ধে, ঈদের বিভিন্ন সচেতনতা সম্বন্ধে লিখেন এবং স্বাস্থ্য বিষয়ক অনেক কলমও আপনি লিখে থাকেন। তো এবার ঈদে কি পরিবর্তন আপনি খেয়াল করছেন আর কি লেখার সময়? ঈদে আমরা যে বিষয়টা লেখালেখিতে গুরুত্ব দিই, আপনি দেখবেন যে ঈদ একটা উৎসব, এটা শুধু সামাজিক, এখন ধর্মীয় উৎসব না, এটা একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে। তো স্বাভাবিকভাবে উৎসব মানে কিন্তু আমাদের দেশে, আমাদের যে ঐতিহ্য আছে সেখানে কিন্তু উৎসব মানে হচ্ছে ভোজন এবং ভ্রমণ, বিশেষ করে ঈদের সময়। তো ভ্রমণটা অলমোস্ট প্রায় শেষ, এখনো অনেকে পথে আছেন হয়তো। তো ভ্রমণের কিছু সতর্কতা আছে এবং ভ্রমণের সময় কিছু বিষয় মানতে হয়, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ভোজনের সময়, যেটা আপনারা আলোচনা করছিলেন। তো ভ্রমণে যদি ধরি যে এবার যেহেতু বর্ষাকালে হচ্ছে ভ্রমণটা, স্বাভাবিকভাবে কিন্তু বাইরে যখন আমি নতুন রাস্তায় ভ্রমণ করব, বিভিন্ন পথে লঞ্চে, বাসে, ট্রেনে বা অন্য যেভাবে হোক, এখানে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো হতে পারে, বৃষ্টিতে ভিজলে এগুলো লেগে যেতে পারে। এই বিষয়গুলো সতর্ক থাকা। আর একটা হচ্ছে যে জার্নির সময় আমি সাথে করে কিছু খাবার নিয়ে যাব, যে খাবারগুলো অবশ্যই শুকনো খাবার হতে হবে। সেটা বিস্কিট হতে পারে, আমি বাসা থেকে পানীয় নিয়ে যাব, সেটা আমার বাসার তৈরি হলে আরও ভালো হয়। যেহেতু বাচ্চা কাচ্চা বা অন্য যারা থাকবে, বাইরের খাবার যেন আমরা না খাই। বাইরের খাবার খেলে দুইটা ঝুঁকি আছে, একটা হচ্ছে আমি অসুস্থ হয়ে যাওয়ার ঝুঁকি তো আছি, আরটা হচ্ছে যে এই সময় কিন্তু নানা রকম অপকর্মের জন্য অনেকে ফাঁদ পেতে থাকে, সেসবের ফাঁদে কিন্তু আমি সেই খাবারের কারণে পড়ে যেতে পারি, আমার ইটটাই মাটি হয়ে যেতে পারে আনন্দটা। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখা এবং জার্নিতে বাচ্চাদের প্রতি লক্ষ্য রাখা। বাচ্চারা ট্রেনে বাসে যখন যায়, বাচ্চাদের একটা প্রবণতা থাকে যে জানলার পাশে বসতে চায়, তো এতে কিন্তু তাদের গায়ে বাতাসের ঝাপটা লাগে, বৃষ্টির ঝাপটাও লাগতে পারে। তো এই বিষয়গুলো গার্জিয়ানরা তাদেরকে এনজয় করতে দিবেন, কিন্তু সেই পাশাপাশি লক্ষ্য রাখবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তো এটা একটা বিষয় ভ্রমণের ক্ষেত্রে। ফোন নিয়ে নিচ্ছি। সজল, হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার ইউনুস আবাদের বলছি, খিলগেট থেকে, ঢাকা। জি বলুন প্রশ্নটা। আচ্ছা, আমার আপনার হইলো কি, লিভারে আপনার চর্বি জমে গেছে আর কি। আচ্ছা, তো এখন আপনার কোন ধরনের খাদ্য খেলে এটা থেকে আপনার কি পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়? আচ্ছা, ঠিক আছে, সাথেই থাকুন, আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। লিভারের চর্বি এটা আসলে সাধারণ সমস্যা, এটা কিন্তু রোজার সাথে সম্পর্কিত আজকের বিষয়ের নয়, সাথে সংশ্লিষ্ট রোজার না। সাথে সম্পর্কিত নয়। তবু আপনি যদি জানতে চেয়েছেন লিভারের চর্বি, এটা কিন্তু আমাদের দেশে এটা মোটামুটি কমন সমস্যার মধ্যেই পড়ে এখন। এটা নিয়ে আমরা আগে চিন্তা করতাম না, কিন্তু এখন আসলে আমরা না শুধু, সারা বিশ্বে কিন্তু লিভারের চর্বি নিয়ে এখন অনেক চিন্তা ভাবনা হচ্ছে। তো আপনি যদি জানতে চাইছেন খাবারের ব্যাপারে, যে এটা আসলে চর্বি যেহেতু, সুতরাং আমরা চর্বি জাতীয় খাবার, পার্টিকুলারলি আমরা বলি যে অ্যানিমেল ফ্যাট, পশুর থেকে যেসব চর্বি হয়, গরুর মাংস, খাসির মাংস, ডিম, দুধ, এগুলো একটু পরিহার করা, পাশাপাশি ভাত একটু কম খাওয়া, পাশাপাশি আপনাকে ফিজিক্যাল ওয়ার্ক বেশি করতে, ব্যায়াম করা, হাঁটা, এগুলো করলে কিন্তু অনেক সময় অন্য কোনো কারণ না থাকলে তাতে কিন্তু আপনার ফ্যাটি লিভার বা আমরা যেটা লিভারের চর্বি জমা বলি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিছু না কিছু উপকার হবে। আচ্ছা, অর্থাৎ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ প্লাস হলো খাবার অভ্যাসটা একটু চেঞ্জ করা। তার মধ্যে আমি যেটা বললাম যে অ্যানিমেল ফ্যাট অ্যাভয়েড করা, ভাত একটু কম খাওয়া, এগুলোতে কিন্তু ফ্যাটি লিভার অনেক উপকার হয়। আচ্ছা, তো ঠিক আছে দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব। আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, প্রশ্ন করার সময় টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে রাখলে আমরা পরিষ্কারভাবে আপনাদের প্রশ্নটা বুঝতে পারবো। ব্রেকের পরে আবার দেখা হবে। হাতে বাহারি আর পোনা ফ্রান্সের কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি 5 মিনিটে স্মার্ট। 78 ভাগ চুল পড়া গোড়া থেকে হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পু শুধু চুল ভাঙা কমায়।
নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট। এটি চুলের পুষ্টি যোগায়, চুলকে তার জায়গায় ধরে রাখে আর মজবুত করে, যা চুল পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় মাত্র 2 সপ্তাহে। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট। অ্যাঙ্কর মেহেদির ঈদ উপহার, প্রতিটি অ্যাঙ্কর মেহেদির সাথে একটি অ্যাঙ্কর টুথব্রাশ ফ্রি, বাঁচানো টাকা 14। প্রথম মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ফয়েল প্যাকে, যা মেহেদির মান রাখবে অটুট আর উন্নত নজল দেবে সুন্দর ডিজাইনের নিশ্চয়তা। মমতাজ গোল্ড নাম্বার 1 মেহেদি, সবার প্রথম পছন্দ। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। Je ne veux pas travailler, je ne veux pas পন্ডস হোয়াইট বিউটি দিয়ে স্পট একবার গেলে আর চাইলেও ফিরে আসতে পারবে না, কারণ এতে আছে জিন হোয়াইট, যা আপনার মুখে ডার্ক স্পট কমায় আর ওগুলোর আবার ফিরে আসাকেও আটকায়। রেডিয়েন্ট স্পটলেস স্কিন হলো পারফেক্ট পন্ডস হোয়াইট বিউটি। এখন রেডিয়েন্ট স্পট